আসসালামু আলাইকুম। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি হচ্ছে অয়লার কোণ ব্যবহার করে একটি সম্পূর্ণ রূপান্তর ম্যাট্রিক্সের রাশিমালা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের অয়লার কোণের মাধ্যমে রূপান্তরিত ম্যাট্রিক্সের রাশিমালা বের করতে হবে। হ্যাঁ, তো এখন এই প্রশ্নটা মূলত যেহেতু ম্যাট্রিক্স টাইপের এবং একটু বোর্ডে আসলে এটা খুবই সমস্যা, এটা নিয়ে আসলে মানে লেকচারটা দেওয়া। তো আমি ভাবতেছি আমার নোট থেকে আমি এটা একটু সমাধান করে দিলেই বেটার হয় এর চেয়ে, কারণ বোর্ডে দেখা যাবে যে হয়তো কিছু কিছু জায়গায় আমি হয়তো মিসিং করে ফেলছি। কারণ ম্যাট্রিক্স বা লিনিয়ার অ্যালজেব্রার এই অঙ্কগুলো এরকমই যে কিছু জিনিস আপনি ক্যালকুলেশনে অটোমেটিক ভুল হয়ে যেতে পারে। তো যাই হোক, আমার নোট থেকেই আমি দেখা দিতেছি যে প্রশ্নটা কিভাবে অ্যান্সার করবেন আপনারা। এটাই বেটার হবে আমার মনে হয়েছে, এখানে নির্ভুলভাবেই থাকবে। তো দেখুন, আমরা এই রূপান্তরিত ম্যাট্রিক্সে এই প্রশ্নটার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের যেহেতু লিখতে হবে, আমরা লিখব যে একটি দৃঢ় বস্তুর ঘূর্ণন বিশ্লেষণের জন্য। দৃঢ় বস্তু বলতে আমরা কি বুঝাই, যেমন কঠিন বা শক্ত জাতীয় বস্তু যেগুলো আছে এগুলোকে আমরা দৃঢ় বস্তু বলতে পারি। দৃঢ়, এখন এই দৃঢ় বস্তুর যেমন একটা আমরা বলতে পারি, যেমন লাঠিম, আমরা যে লাঠিম বাচ্চারা খেলে মাটিতে ঘুরায়, এই লাঠিমও একটা দৃঢ় বস্তু হতে পারে। এটাতে ঘোরে, এটার ঘূর্ণনটাও বিশ্লেষণ করার জন্য আমাদের প্রতিসম লাঠিমের একটা অঙ্কই থাকে। যাই হোক, এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এই প্রশ্নটা, এই জন্য আমরা লিখবো যে একটি দৃঢ় বস্তু ঘূর্ণন বিশ্লেষণের জন্য অয়লার কোণগুলো হলো, অর্থাৎ একটা দৃঢ় বস্তু যদি সে যদি ঘুরতে থাকে তাহলে তার তার কোণের মানে কোঅর্ডিনেট সিস্টেমে তার তিনটা কোণ সৃষ্টি হতে পারে, তিন দিকে, তিন ধরনের। এই জন্য এইগুলো আমরা নিতে পারি, একটা ফাই, থিটা এবং সাই। ফাই, থিটা এবং সাই। তাহলে প্রথমে আমরা ফাই কোণ এই বিষয়টা বিবেচনা করব। এই জন্য আমরা লিখব যে প্রথমে ফাই ঘূর্ণনের বিষয় বিবেচনা করি এবং একটি প্রসঙ্গ কাঠামো বলতে আমরা তো জানি যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট যেগুলো থাকে, আমরা যে প্রসঙ্গ কাঠামো বলতে এরকম, যেটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হতে পারে এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এরকম প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমরা কি করব, এক্স ওয়াই জেড ধরলে প্রথম ঘূর্ণনের জন্য, অর্থাৎ আমি যদি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে একটু ঘুরাই, ধরেন এই এক্স কোঅর্ডিনেটটাকে যদি আমি এই পাশে জাস্ট এতটুকু ঘুরাই, এক্স প্রাইম দিলাম নতুন একটা নাম, তাহলে ও তো একটু ঘুরে আসবে নাকি, তাহলে ওয়াইটাও ঘুরে যাবে, ওয়াই প্রাইম। তাহলে এই জেডটাও কি হবে, জেডটাও ঘুরে যাবে, তাহলে এটা হবে জেড প্রাইম। তাহলে এখানে বিষয়টা কি ঘটলো যে আমি আবারও দেখাচ্ছি, একটা কোঅর্ডিনেট ব্যবস্থা আমরা নিতাম এক্স ওয়াই জেড হিসাবে নিতে পারি, এটা আমরা নিলাম এক্স ওয়াই জেড। ওকে, এখন এই কোঅর্ডিনেট ব্যবস্থা যদি আমি ফাই ঘূর্ণন করি, একটা ফাই ঘূর্ণন, ধরা যাক আমি ফাই ঘূর্ণনটা এইদিকে দিচ্ছি, এই ফাই ঘূর্ণনটা এক্সের রাশিটাকে এইখান থেকে একটু ঘুরে আনছি, জাস্ট খেয়াল করেন। তাহলে এইটা যদি ঘোরে তাহলে ও তো ঘুরে আসবে, ও তো ফাই পরিমাণ ঘুরবে, ও তো ঘুরবে নাকি, তাহলে ওরা প্রত্যেকেই কিন্তু ঘুরতেছে না, প্রত্যেকেই একটা নতুন করে কোঅর্ডিনেট সিস্টেম পাচ্ছে। এই যে দেখেন এক্স প্রাইমের জায়গায় সরে আসছে, ওয়াই প্রাইমের জায়গায় সরে আসছে, জেড প্রাইমের জায়গায় সরে আসছে। এই বিষয়টা, এটা হচ্ছে প্রথম ঘূর্ণন, আমরা প্রথম ঘূর্ণনের জন্য এটা ইউজ করতেছি। তাহলে দেখেন প্রথম ঘূর্ণনে, প্রথম এক্স ওয়াই জেড ধরলে প্রথম ঘূর্ণনের জন্য জেড অক্ষের চারদিকে। তাহলে এখন বিষয়টা যেহেতু আমি এইখানে এইটুকু দেখাইছি, কিন্তু এইটা আসলে জেড অক্ষের চারদিকে ঘুরবে। জেড অক্ষরটা কোন দিকে, এই যে আমার কলমটা, তাহলে এইটা এইদিকে ঘুরবে, এক্সটা ওইদিকে ঘুরবে, তাহলে জেড অক্ষ আর ঘুরবে না, তাহলে জেড অক্ষ বাদ যাবে। বিষয়টা জেড অক্ষটা তো ঘুরবে না। বিষয়টা এরকম যে এই যে কলমের মোটকাটা আপনারা খেয়াল করেন, এইখানে এই যে কলমের মোটকার যে উপরের যে অংশটা, আমি যদি কলমটাকে সেম জায়গায় রাখে জাস্ট এইভাবে ঘুরাই, তাহলে মোটকার যেই উপরের যেই অংশটা সেইটার কিন্তু জায়গার পরিবর্তন ঘটছে, কিন্তু আমার কলমটা কিন্তু এই পাশে বা এই পাশে চলে আসে নাই। ঠিক একইভাবে যে এই যে জেড অক্ষ যেটা এইটা ফিক্সড রাইখা যদি আমি ঘুরাই,
তাহলে ও এদিকে আসলো, ও এদিকে আসলো, আর ও সেম জায়গায় থাকলো। এটা কি ঘটতে পারে না? এটা কিন্তু সম্ভব। তো এই জিনিসগুলো আসলে সত্যি কথা বলতে এগুলা 3D প্রেজেন্টেশন আছে যেগুলা আমাদের অ্যানিমেশন টাইপের, ওই ওই সিস্টেমে যদি এগুলো দেখানো যায় তাহলে আপনারা একবার 100% পিওরলি জিনিসটা দেখতে পারতেন কিভাবে হয়। আসলে ওইটা যেহেতু সম্ভব না আমার পক্ষে এখন, ওই 3D অ্যানিমেশন আমি আর কি পারি না। তো যাই হোক, এখন যা আমাদের যেটুকু আছে ওইটুই আমাদের পরে অন্তত অ্যান্সারটা দিতে হবে পরীক্ষায়। আমরা ধরে নিলাম যে এই অক্ষের চারদিকে, জেড অক্ষের চারদিকে যদি ফাই কোণ সৃষ্টি করে, ফাই কোণ যদি সৃষ্টি করে, তাহলে আমরা এই জেড অক্ষের চারদিকে ফাই কোণগুলো সৃষ্টি করলে আমরা কিন্তু এই মানগুলো পাই। আমরা ধরে নিলাম যে নতুন যেই কোঅর্ডিনেটটা সেটা হবে এক্স প্রাইম না দিয়ে আমরা x1 ধরতে পারি, সেটা হবে এক্স কস ফাই প্লাস ওয়াই সাইন ফাই। এটা হবে এক্স ওয়াই এর দিকে, হ্যাঁ, এটা হবে x1 এর দিকে, এবং y1 এর দিকে কি হবে? y1 হবে মাইনাস এক্স সাইন ফাই প্লাস ওয়াই কস ফাই। তাহলে কি হবে? ওয়াই কস ফাই। এবং যেহেতু জেড অক্ষটা আমরা কিন্তু ঘুরাই নেই, আমরা বলতেছি জেড অক্ষটা ফিক্সড রাখবো, তাহলে জেড অক্ষ যেহেতু ঘুরে নাই তাহলে ওর কোনো চেঞ্জ নেই, ও জেডই থাকবে। আর যেহেতু ওদেরকে ঘুরাইয়া আমরা এক জায়গা থেকে, মানে ওদেরকে যেহেতু ঘুরাইছি, যেহেতু ও ফাই কোণে ঘুরছে, এই জন্য ওদের কোঅর্ডিনেট ব্যবস্থাটা, সিস্টেমটা, এই যে জায়গাগুলো চেঞ্জ হয়েছে, এই জায়গাগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু ওয়াইটা জেডটা যেহেতু ঘুরাই নেই, ওকে যেহেতু আমরা স্থির রাখছি, এই জন্য এই জেডেরটা কিন্তু কি হয় নাই, আমাদের চেঞ্জ হয় নাই, এই জন্য জেড থাকতেছে। দেখেন আমরা এই জিনিসটাই এখানে লিখছি, x1 এক্স কস ফাই প্লাস ওয়াই সাইন ফাই, y1 এর মান মাইনাস এক্স সাইন ফাই প্লাস ওয়াই কস ফাই, z1 সমান z। তো এখন এই মানটা আপনারা মূলত অয়েলার যে কোণ আছে না, অয়েলার কোণ সম্পর্কে ডিটেলসলি যখন আপনারা এটা নিয়ে পড়াশোনা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে x1 কোঅর্ডিনেট সিস্টেমে এই মানগুলো বের হয়ে আসে। এটা একটা এই তিনটা রাশি যে কিভাবে আসে এটারও একটা মোটামুটি একটা ছোট প্রতিপাদন আছে। তো যাই হোক, আমরা ডাইরেক্ট এখান থেকে লেখা শুরু করে দেবো, আমাদের ওই প্রতিপাদন লেখার দরকার নেই। আবার এখন যদি এই সিস্টেমটাকে যদি ম্যাট্রিক্স আকারে আমি প্রকাশ করি, তাহলে এই যে প্রথমে যেই তিনটা সারি x1 y1 z1 এদেরকে আমরা ম্যাট্রিক্স আকারে, তাহলে কি করব, এরকম থার্ড ব্র্যাকেট আকারে মানে আটকাবো। ওকে, আটকালাম। দেন আমরা কি করতে পারি, আমরা এই যে মাঝখানের যেই অংশটা, এইখানে এই অংশটা থেকে শুধু এক্স ওয়াই জেড এইগুলোকে বাদ দিয়ে যেই মানগুলো থাকে, দেখেন কস ফাই সাইন ফাই, আর এই পাশে দেখেন এক্স ওয়াই, এখানে কিন্তু জেড অক্ষ থাকার কথা, এখানে কিন্তু প্লাস জেড থাকতো, প্লাস জেড ইন্টু জিরো। এখানে কিন্তু বিষয়টা এরকম ছিল যে, এই যে আমি দেখাই, প্লাস জেড ইন্টু জিরো, কারণ জেড তো ঘোরে নাই, এই জন্য জেডের কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ না হওয়া মানে কি জিরো। আর এই পাশে তো যেহেতু দেখেন এই পাশে তো শুধু জেড থাকে, কীভাবে, এটা হচ্ছে এক্স ইন্টু জিরো প্লাস ওয়াই ইন্টু জিরো প্লাস শুধু জেড, এই যে এরকম থাকে। তো ওদের মান দুইটা জিরো, এই জন্য ওদের না লিখলেই চলতো আমাদের, এই জন্য আমরা লিখি নাই। আর ওদের তো জেডের সাথে জিরো গুণ দিলে জিরো হয়ে যায়, শুধু আলটিমেটলি এই দুইটা মানই থাকে। জিরোগুলো লেখা হয় নাই আমাদের, কিন্তু ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে গেলে কিন্তু আমাদের জিরো বসাতে হয় না। তাহলে দেখেন এই মানটা আমাদের এই কম্পোনেন্টে আছে, এই মানটা দ্বিতীয় র্যাঙ্কে আছে, এবং এইখানে তৃতীয় র্যাঙ্কে কিন্তু আমাদের কিন্তু জিরো ছিল, এই জন্য জিরোটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড র্যাঙ্কের প্রথম র্যাঙ্ক যেটা সেকেন্ড, অর্থাৎ সারি যেটা আমরা বলতে পারি, সারির এইখানে কিন্তু দেখেন এক্সট্রা যদি আমি সরাই শুধু, তাহলে মাইনাস সাইন ফাই থাকে, মাইনাস সাইন ফাই, মাঝখানে একটা কস ফাই, আর এই পাশটা জিরো থাকতো। ওকে, দেন আমাদের এইখানে কিন্তু আমি আগেই বলছি একটু আগে যে এই যে দেখেন এখানে এক্স কম্পোনেন্ট জিরো, ওয়াই কম্পোনেন্ট জিরো, এই জন্য দেখেন এক্স এর এবং ওয়াই এই জায়গায় জিরো হচ্ছে, কিন্তু জেডটা তো পিছনে থাকে, এই জন্য এইখানে এই কর্নারে এসে ওয়ান হয়েছে। ওকে, এখন আমরা যে এই এক্স ওয়াই জেড এই তিনটার যে আলাদা করে সরাই দিছি, ওদেরকে আমরা এই যে লিনিয়ার কম্বিনেশন হিসাবে এখানে সাইডে লিখে দিতে পারি। ওকে, এটাও একটা ম্যাট্রিক্স হিসাব আর কি, ম্যাট্রিক্স আকার। তো আমরা তো এইটাকে ম্যাট্রিক্স আকারে করছি, ওদের কম্পোনেন্টগুলো নিছি, কিন্তু এক্স ওয়াই জেডগুলো তো আমাদের জেডকেও তো নিতে হবে, এই জন্য আমরা এটা সাইডে দিয়ে দিতে পারি। এখন এই যে মাঝখানের যে ম্যাট্রিক্সটা পেলাম আমরা, এটাকে একটা নাম দিতে পারি ডি সমান এই ম্যাট্রিক্সটা। এখন আমরা ডি কেন দেব?
ডি কেন দিলাম, এখানে তো এ বি সি অনেক নামই আছে, তো ডি কেন দিলাম, ডি আসলে দেওয়ার কোনো মানে ওরকম কোনো ভৌত তাৎপর্য বা মিনিং নাই, এটা জাস্ট একটা নাম দিলাম আমাদের সুবিধার জন্য। এই ডিটা কেন দেওয়া হয়েছে এটা পরবর্তীতে আমরা যখন আরেকটু করব তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন বিষয়টা। এখানে এ দিলেও পারা যেত, তবে আমাদের একটা সিরিয়াল মেনটেন হয়ে ডি দেওয়ার কারণে এই জন্য আমরা ডি দিছি। তাহলে এইটা তো ফাই কোণের জন্য গেছে না, এটা তো আমাদের কি গেছে, ফাই কোণের জন্য। কিন্তু আমাদের তো আরেকটা আছে থিটা, সেকেন্ড কোণ। তাহলে থিটার জন্য যদি আমরা ঘূর্ণন করব তাহলে কি পাই দেখেন। থিটা ঘূর্ণন বিষয়ের বিবেচনা করলে x1 অক্ষের চারদিকে, আমরা কিন্তু প্রথমে কিন্তু জেড অক্ষের চারদিকে ঘুরাইছি নাকি, তাহলে জেড অক্ষের চারদিকে ঘুরাইছি। কিন্তু এইবার দেখেন আমরা জেড পরিমাণ ঘুরানোর পরে কিন্তু আমাদের অক্ষগুলো x1 y1 z1 হিসাবে আমরা পাইছি না। এখন এই x1কে দেখেন কি করব, x1 এর চারদিকে এইবার যে মানে কোঅর্ডিনেট সিস্টেমটা থ্রি ডাইমেনশনাল, সেটাকে আমরা থিটা পরিমাণ ঘুরাবো কিন্তু x1 এর চারদিকে, তার মানে x1টা ও থাকবে ধ্রুব রাশি, ও চেঞ্জ হবে না। তাহলে দেখেন ঘূর্ণনের তাহলে চারদিকে থিটা কোণ ঘূর্ণনের জন্য পরিবর্তিত স্থানাঙ্ক হবে। তাহলে পরিবর্তিত স্থানাঙ্কটা আসলে কি হবে সেটা আমরা একটু দেখব। এখন আমরা যদি এইখানে একটু তাকাই, দেখেন তাহলে এইখানে আমাদের এক্স, আমরা আগেই বলছি যেহেতু এক্স এর রাশিটা কোনো পরিবর্তন হবে না, যেহেতু x1টা আমাদের কি আছে এইটার সাপেক্ষে ঘুরাবো। এখন কথা হলো আমরা যে ঘুরাইলাম, ঘুরানোর পরে আমাদের নতুন একটা অক্ষ ব্যবস্থা সৃষ্টি হবে না, সেই অক্ষটাকে আমরা x2 ধরবো, ওয়াইটাকে y2 ধরবো, জেডকে z2 ধরবো। এখন যেহেতু ওইটা চেঞ্জ হয় নাই এই জন্য x1টা x1 এর মতোই থেকে যাবে নাকি। আচ্ছা, আর বিষয়টা খেয়াল করেন, প্রথম দিকে এই যে আমাদের এই মানগুলো ছিল, এখন এই নিচে এই মানগুলো অটোমেটিক নিচে চলে আসবে। ওকে, এই মানটা চলে আসবে মাঝখানে, আর এই মাঝখানেটা চলে যাবে নিচে, আর y1টা যেহেতু চেঞ্জ হয় নাই সেটা তো বসেই যাবে। তো এখন দেখেন আপনারা এইখানে কিন্তু এই যে y1 প্রথমে ওই পাশের যে প্রথমের মানটা সেটা মাঝখানে চলে আসছে না, দেখেন y1 cos, ওইটা ছিল ফাই, এটা হচ্ছে থিটা, যেহেতু আমরা থিটা পরিমাণ ঘুরাবো, এবং z1 সাইন ফাইয়ের পরিবর্তে থিটা। আর এইখানে আরেকটা বিষয় খেয়াল করেন এখানে, আচ্ছা যাই হোক সমস্যা নাই, এখান থেকে আমরা দেখাই। তো এখানে দেখেন z2 তাহলে কি হবে, মাইনাস y1 সাইন থিটা, এবং এখানে হবে প্লাস z1 cos থিটা। দেখেন একবার আগেরটার মতোই, আগেরটা দেখেন কি ছিল, cos ফাই ছিল, সাইন ছিল, আর এখানে মাইনাস সাইন cos। ঠিক একইভাবে এইখানে দেখেন cos সাইন মাইনাস সাইন cos, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে কি পাবো আমরা, ম্যাট্রিক্স আকারে লিখলে এই অংশটুকুকে x y z, এই যে x2 y2 z2, এই তিনটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখলাম এখানে, আর ওদের মাঝখানের যে মানগুলা x y z কে বাদ দিলে, তাহলে দেখেন এইটা যেহেতু শুধু x এর কম্পোনেন্টটা চেঞ্জ হয় না, এই জন্য এই জায়গায় x এর র্যাঙ্কে আমাদের 1 চলে আসছে, আর বাকি যেহেতু এই দুই পাশে কোনো মান নাই এই জন্য 0 0। ওকে, আর এইটা দেখেন y কে নির্দেশ করে, তার মানে এখানে x y z। বিষয়টা তো এরকম যে ম্যাট্রিক্স ব্যবস্থাটা যদি আমরা একটু কল্পনা করি, এখানে দেখেন x y z ধরলাম, এটা 1 2 1 1, x2 y2 z2, x3 y3 z3। যদি বিষয়টা এরকম হয় তাহলে কিন্তু এবার দেখেন আমাদের x1 এর মান আছে কিন্তু y1 z1 এর মান নাই, ছিল এখানে, এই জন্য ছিল না বিধায় 0। ঠিক একইভাবে আমাদের এইখানে দেখেন, আমাদের এখানে প্রথমে কিন্তু x আছে, x এর মান কিন্তু এখানে আর নাই, তাহলে আমাদের মান কিন্তু শুরু হয় এইখান থেকে, এই জন্য দেখেন এইখানে 0 0 চলে আসছে। হ্যাঁ, এবং এই cos থিটাটা আমাদের কি হচ্ছে, মাঝখানে বসতেছে, সাইন থিটাটা এখানে বসতেছে, আর আমাদের এইখানে সাইন থিটা যেটা মাইনাস সাইন থিটা এখানে বসতেছে, cos থিটা এখানে বসতেছে, আর আমাদের এইখানে যেহেতু x1 যেহেতু এখানে y1 আছে y1, আর এখানে যেহেতু z1 আছে তাহলে z1, এটা সিরিয়াল মতো x y z সিরিয়াল মতো এখানে
যেহেতু ওদের ছাড়া আমরা লিখছি তাহলে ওকে পাশে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। এখন এই যে মাঝখানে যেই কম্পোনেন্টটা মানে মাঝখানে যেই ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা নাম দিলাম সি। দেখছেন আগেরটাকে আমরা ডি দিছি, এবার দিছি সি। তাহলে অবশ্যই যখন আমরা সাই কোণেরটা ঘুরাবো তখন সেইটা হবে বি। তাহলে আমার মনে হয় আপনারা এখন এই ডি এবং সি এর বিষয়টা ধরতে পারছেন আসলে এটা কেন নেওয়া হয়েছে। এটা আসলে ওইরকম কোনো মিনিং না, সাজানোর জন্য আর কি। তো এইটা তো গেল। আবার এই কাজটা এখান থেকে যে কাজটা আমরা করলাম সেম কাজই করতে হবে সাই এর কারণে। দেখেন আবার সাই ঘূর্ণনের বিষয় বিবেচনা করে Z2 অক্ষের চারদিকে, এইবার কিন্তু দেখেন প্রথমে জেড অক্ষের চারদিকে ঘুরাইছে, তারপরে এক্স অক্ষের দিকে X1 এর চারদিকে ঘুরাইছে, দেন আবার Z2 অক্ষের দিকে ঘুরাবো। এই যে এখানে যে আমরা Z2 পাইছি সেই Z2 দিকে আবার চারদিকে ঘুরালে সাই কোণ ঘূর্ণনের জন্য পরিবর্তিত স্থানাঙ্কটা কি হয় সেইটা এখন আমরা প্রথমে X1 নিছিলাম, থিটা গুণনের জন্য X2 Y2 Z2 নিছিলাম, কিন্তু এখন আমরা প্রাইমগুলো নিব, এখন আর 3 নিব না, এখানে প্রাইম নিব। এটা প্রাইম নিলে একটু সুবিধা হয়, দেখাচ্ছি। প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম নিলাম, ওকে। এখন আমরা তো এই মানটা কিন্তু পুরো একবার প্রথমটার মতোই সেম। এখানে শুধু কি হবে দেখেন কস সাই X2 কস সাই Y2 সাইন সাই মাইনাস X2 সাইন সাই প্লাস Y2 কস সাই, ঠিক আছে। আর যেহেতু আবার Z2 এর অক্ষের সাপেক্ষে ঘুরাইছে এই জন্য নতুন জেড অক্ষর সেটা হচ্ছে জেড প্রাইম। আর যেহেতু Z2টা পরিবর্তন হয় নাই, ওর চারদিকে ঘুরছে এই জন্য ও Z2 আকারে থেকে গেছে। তাহলে এই অংশটার যদি আমরা ম্যাট্রিক্স আকার লিখলে কি পাবো? ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা পাই, ম্যাট্রিক্স আকারে আমরা কি পাবো দেখাচ্ছি। ম্যাট্রিক্স আকারে আমরা পাই দেখেন প্রথমে তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমকে আমরা এই পাশে ম্যাট্রিক্স আকারে লিখি, আর এক্স ওয়াই জেড এই কম্পোনেন্টগুলোকে আমরা সাইডে কি করতে পারি ম্যাট্রিক্স আকারে লিখে দিতে পারি। যেহেতু ওদের প্রত্যেকের সাথে কি কি আছে দেখেন, আমাদের এই যে এখানে X2 Y2 Z2, যেহেতু সবাই 2 আছে এই জন্য আমরা এখানে X2 Y2 Z2 লিখে দিচ্ছি। আর বাকি যেই মানটা দেখেন এখানে ওর মানটা কিন্তু এক্স এর দিকে আছে, ওয়াই এর দিকে আছে, জেড এর মান 0। তাহলে দেখেন এখানে এক্স এর দিকে আছে, ওয়াই এর দিকে আছে, জেড এর জায়গায় 0। সেম দ্বিতীয় র্যাঙ্ক জেড এর জায়গায় 0, জেড এর জায়গায় 0। আর যেহেতু এইটা জেড তার মানে এক্স ওয়াই 0 আছিল, এই জন্য এক্স ওয়াই 0 এবং জেড এর জায়গায় 1। ওকে, ম্যাট্রিক্সটা আশা করি বুঝতে পারবেন। এখন এই মাঝখানেটা এই যে বি ধরা হয়েছে, আগেই আমরা বলছিলাম যে মাঝখানেটা বি ধরলাম। এইবার দেখেন আসলে আমরা যে প্রাইমটা নিছিলাম এই প্রাইমটা আসলে এখন কাজে দিবে। তো দেখেন এক্স ওয়াই জেড স্থানাঙ্ক যেটা আমরা বলতেছি এই স্থানাঙ্ক থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম স্থানাঙ্ক পাওয়ার জন্য মানে বিষয়টা হচ্ছিল কি, আমরা যে এই যে স্থানাঙ্কগুলো ঘুরাইছিলাম, তো এই ঘুরানোর পরে দেখেন এইটা প্রথমে এরকম ভালো ছিল, তো এইটারে ফাইকন ঘুরাইছি যে এই যে বেগুনি কালার যে দাগটা এরকম হয়েছে। তো ওকে আবার আমরা কি করছিলাম এক্স প্রাইমের সাপেক্ষে ঘুরাইছিলাম। এক্স প্রাইমের সাপেক্ষে ঘুরাইলে তাহলে ও কিন্তু আবার এই দিকে আসতো আর জেডটা আবার এই দিকে আসতো। এটা আসলে এইভাবে আসতো, যেটা খাতায় দেখানো সম্ভব না। এটা আর একটু দাঁড়ায় যেত খাতার থেকে, মানে পৃষ্ঠা থেকে এই পাশে চলে আসতো। সেই জায়গার জন্য আবার ম্যাট্রিক্স আমরা পাইছিলাম সি ম্যাট্রিক্স পাইছিলাম না, সি ম্যাট্রিক্স পাইছিলাম। এবং পরবর্তীতে আবার জেড যেটা পাইতাম আমরা, সেই জেড অক্ষের সাপেক্ষে আবার সাই ঘূর্ণন ঘুরাইলে তাহলে হয়তো এটা এইরকমভাবে করতো। এই যে দেখেন এইটা এই পাশে আসছিল, আইসা আবার উপরে উঠছে, ওইটা হয়তো আবার এই পাশে ঘুরছে। এখন একটা ভালো স্থানাঙ্ক এই যে এরকম এক্স ওয়াই জেড, এই স্থানাঙ্ক থেকে আমাদের যে এই যে একবার এরকম ঘুরছে এই পাশে, এবার ঘুরছে ঘুরে উপরে উঠছে, ওইটা আবার এই পাশে গেছিল, এই পাশে ঘুরছে ঘুরে উঠছে, ওইটা আবার এই পাশে গেছিল। তাহলে এখন মানে এখন যেই অবস্থানে আছে আগের যে স্থানাঙ্ক এরকম ঘূর্ণনের ফলে যে দুইটা স্থানাঙ্ক, এই দুইটা স্থানাঙ্কের সম্পর্ক আমরা কিভাবে লিখবো দেখেন সেটাই। তার মানে এটা আমাদের একটা সিম্পল যেটা প্রসঙ্গ কাঠামো এক্স ওয়াই জেড, এই স্থানাঙ্ক থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, মানে এই যে মাত্র আমরা যেই ঘুরাইতে এই পর্যন্ত আসছি, সেই স্থানাঙ্ক পাওয়ার জন্য আমরা কি লিখব? এই স্থানাঙ্ক পাওয়ার জন্য আমরা লিখব দেখেন আমরা এখানে কি পাইছিলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম পাইছিলাম না? আচ্ছা এক্স ওয়াই এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম,
তাহলে সেইটা আমরা লিখলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। দেখেন এই মাঝখানের রাশিটাকে আমরা কি লিখছি, বি লিখছিলাম না, এই জন্য দেখেন বি লিখছি, এখানে বি লিখছি। আর এই পাশে এক্স টু ওয়াই টু জেড টু, এই যে এক্স টু ওয়াই টু জেড টু লিখছি। সমস্যা আছে? এতটুকু সমস্যা নেই। এবার সমান চিহ্ন দিয়ে আমি কি লিখছি, বি সি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান লিখছি। এইবার খেয়াল করেন কেন এটা লিখলাম। এটা লিখার একটা কারণ হচ্ছে, দেখেন এইটা কিন্তু সি, দেখেন সি জিনিসটা কিভাবে পাওয়া যায়, সি এর সাথে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান গুণ দিই, আর সি বলতে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার সাথে যদি এই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান গুণ দিই, তাহলে আমি কি পাই, এক্স টু ওয়াই টু জেড টু না? তার মানে এক্স টু ওয়াই টু জেড টু ম্যাট্রিক্সের মান কত, এই ম্যাট্রিক্সটা প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তাহলে একইভাবে দেখেন আমাদের এখানে যেহেতু এক্স টু ওয়াই টু জেড টু, এই ম্যাট্রিক্সটার মান কত, এই ম্যাট্রিক্সটার মান হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইন্টু এক্স ওয়ান ওয়াই টু জেড ওয়ান। দেখেন কিন্তু এইখানে আমরা সি লিখছি, এর কারণ হচ্ছে এই মাঝখানের যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমরা নাম সি দিছিলাম, এই জন্য আমরা সি লেখা শুধু এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান লিখে দিচ্ছি। আবার এই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ম্যাট্রিক্সেরও মান আছে, এই যে আমরা যেটা প্রথমে বের করছিলাম, দেখেন এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এটার মান কত, এটার মান হচ্ছে এক্স ওয়াই জেড এর সাথে কার গুণ, এই যে এই ম্যাট্রিক্সটা গুণ, সেটাকে নাম আমরা ডি দিছিলাম। তাহলে ডি এক্স ওয়াই জেড হইতো কার মান, এই যে দেখেন, তাহলে এই যে ডি দিছি, দেখেন বিসি আসছিল, আর এই মানটার জন্য আমরা কি লিখতেছি, ডি ইন্টু এক্স ওয়াই জেড। দেখেন এক্স টু ওয়াই টু জেড টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এখন এই যে মাঝখানে তিনটা বি সি ডি, এই তিনটা ম্যাট্রিক্স, একে আমরা দেখেন কি লিখি, সুতরাং এক্স ওয়াই জেড থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম স্থানাঙ্ক পাওয়ার জন্য রূপান্তরিত যে ম্যাট্রিক্সটা, আমরা এই রূপান্তরিত ম্যাট্রিক্সটাই নির্ণয় করতেছি। এই রূপান্তরিত ম্যাট্রিক্সটা যদি কি হবে, এটা আমরা যদি এ লিখি, এ সমান সমান মানে এই যে মাঝখানে যে ম্যাট্রিক্সটা বিসিডি বলতে এই যে বি ম্যাট্রিক্স, তারপরে সি ম্যাট্রিক্স কোনটা, এই যে সি ম্যাট্রিক্সটা, এবং আমরা প্রথমে যে পাইছিলাম ডি ম্যাট্রিক্সটা, এই যে ডি ম্যাট্রিক্সটা, এই তিনোটারে আমরা কি করব, গুণ করব। এই যে দেখেন, তাহলে এ সমান সমান কি লিখছি, এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের ডি ম্যাট্রিক্সটা। তাহলে এ বি সি এই তিনটা ম্যাট্রিক্সের এখন জাস্ট গুণ করলে আমাদের অঙ্ক চলে যাবে। তাহলে প্রথমে যেহেতু তিনোটা একত্রে গুণ করা সম্ভব নয়, আমরা কি করব, এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। তাহলে কিভাবে গুণটা করতে হয়, প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের গুণ, অর্থাৎ ওয়ান দিয়া এই কস ফাইকে গুণ করলে হবে কস ফাই, জিরো দা সাইনকে গুণ করলে হবে জিরো, এবং জিরো দা এই জিরোকে গুণ করলে হবে জিরো। তাহলে প্রথম মানটা শুধু কস ফাই থেকে যায়। এই জন্য দেখেন আমরা এখানে এই ম্যাট্রিক্সের গুণটা করার পরে সামনেটা যেমন আছে এইভাবে থাকবে, এখানে শুধু কস ফাই থেকে যায়, আর বাকিগুলো প্লাস জিরো ছিল, এই জন্য আর লিখি নাই। আচ্ছা, দেন আমরা যদি এই যে এই প্রথম সারির সাথে এবার দ্বিতীয় কলামকে গুণ করি, তাহলে দেখেন এই ওয়ান দা সাইন ফাইকে গুণ করলে সাইন ফাই, এই জিরোকে গুণ করলে জিরো, এই জিরো দা এইটাকে গুণ করলে জিরো, তাহলে শুধু সাইন ফাই থাকবে দ্বিতীয় র্যাঙ্কে, মানে মাঝখানের র্যাঙ্ক যেটা, দেখেন শুধু সাইন ফাই রয়ে গেছে। ওকে, আর পরেরটা জিরো কেন হইতেছে, এই যে দেখেন, তাহলে পরেরটা জিরো হবে, এই যে ওয়ান দা এই জিরোকে গুণ করলে জিরো, এই জিরো দিয়ে গুণ করলে, সরি এখানে দেখাচ্ছি, এই ওয়ান দিয়ে যদি এই জিরোকে গুণ করি তাহলে জিরো, এই জিরো দিয়ে এই জিরোকে গুণ করলে জিরো, এই জিরো দিয়ে এই ওয়ানকে গুণ করলেও জিরো, এই জন্য টোটালটাই জিরো, এই জন্য জিরো প্লাস জিরো আলটিমেটলি শুধু জিরো। ঠিক আছে, এখন দ্বিতীয় র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় সারির সাথে আবার প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনোটাকে গুণ, এই যে এখানে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের গুণ, আবার তৃতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম গুণ। আশা করি এই গুণটা আপনারা বুঝতে পারছেন, এটা আপনারা করে নেবেন, কারণ আমি এইটুকু অন্তত ধরে নিতে পারি যে আপনারা ম্যাট্রিক্স সম্পর্কে একটা ধারণা আছে, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়, সিম্পল গুণ করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এখন তো দুইটা ম্যাট্রিক্স হয়ে গেছে, এগুলো গুণ করার পরে আসছে, হ্যাঁ ওইটা আগের মতোই। তাহলে এখন এই প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের গুণ নাকি, তাহলে এইখানে আমি দেখাই দিই, আপনারা আগেরটা যদি না বুঝে থাকেন এখান থেকেও শিখে নিতে পারেন। তাহলে এই কস সাইয়ের সাথে কস ফাই গুণ করতে হবে, তাহলে এই দেখেন কস ফাই গুণ করলাম, কিন্তু আবার দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা গুণ, তাহলে এখানে সাইন সাই আছে মাইনাস কস থিটা সাইন ফাই,
তাহলে দেখেন এই মাইনাসটা সামনে বসে আছে, কারণ প্লাস মাইনাসে মাইনাস। এখন এই কস সাই এসে পড়ছে, এই সাইন ফাই চলে আসছে, কস থিটা চলে আসছে, এবং এই জিরোর সাথে এই লাস্টেরটা গুণ দিলে জিরো, এই জন্য আর এখানে কিছু লিখি নাই। ওকে, তাহলে প্রথমটার কাজ শেষ। আবার দ্বিতীয় কলামকে গুণ করবো এই প্রথম সারি দিয়েই, তাহলে কস সাইয়ের সাথে সাইন সাই গুণ, দেখেন কস সাই সাইন ফাই। ওকে, দেন এই সাইন সাইয়ের সাথে এই দুইটা গুণ, তাহলে দেখেন ওর সামনে প্লাস, ওর সামনে প্লাস, প্লাসে প্লাস, তাহলে ওরা দুইজনের মানটা লিখে দিলাম, আর এই সাইন সাইয়ের মানটা পিছনে লিখে দিলাম। ওকে, দেন আমাদের তৃতীয় নাম্বারটার সাথে এইটার গুণ, তাহলে জিরোর সাথে এইটা গুণ দিলে জিরো, এখানে আর প্লাস না দিলেও চলে, জিরো। ওকে, তাহলে আমাদের এই প্রথম সারি দিয়ে আবার তৃতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে দেখেন কস সাইয়ের সাথে জিরো গুণ দিলে জিরো, সাইন সাইয়ের সাথে সাইন থিটা গুণ দিলে দেখেন সাইন থিটা এবং সাইন সাই, অর্থাৎ এখানে প্লাস জিরো ছিল, প্লাস জিরো, এই জিরোটা না লিখলেও চলে। ওকে, আর এই জিরোর সাথে কস জিরো গুণ দিলে পিছনে প্লাস জিরো, তো শুধু মাঝখানের মানটা থেকে যায়, এটা হচ্ছে সাইন থিটা সাই থিটা। এটা গেল প্রথম র্যাঙ্কেরটা, অর্থাৎ সারিটা। এবার আমরা যদি একটা কাজ করি, এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের গুণ, তাহলে দ্বিতীয় সারির সাথে মাইনাস সাইন সাইয়ের সাথে এই কস ফাই গুণ, দেখেন মাইনাস সাইন সাই লিখলাম, কস ফাই লিখলাম, আর এটা তো মাইনাসটা আগেই বসবে। দেন এই মাঝখানেরটার সাথে এইটার গুণ, তাহলে দেখেন এইখানে শুধু মাইনাসটা চলে আসবে, আর কস সাইটা আগে লেখা, পিছনে এই দুইটা মান লিখে দিলাম। আবার এই জিরোর সাথে যদি এইটা গুণ দিই, তাহলে জিরো আর লেখার দরকার নেই। দ্বিতীয় এইটার সাথে এই মাঝখানের সাথে আবার দ্বিতীয়টা, তাহলে এই সাইন মাইনাস সাইন সাই এবং সাইন ফাই, দেখেন মাইনাস সাইন সাই সাইন ফাই, আর এইটার সাথে যদি এই তিনটা গুণ দিই, তাহলে প্লাস দিয়ে এইটা এবং এই তিনটা লিখে দেবো, তাহলে এইটা এবং এই তিনটা দেখেন সেম লিখে দিতেছি, এই দুইটা পিছনের, আর এই সাইনটা এটা বসে গেল, অর্থাৎ তিনটা গুণাকার আছে। এবং এই লাস্টের জিরোর সাথে এইটা লাস্টেরটা গুণ দিলে জিরো, এই জন্য আর লেখার দরকার নেই। ওকে, দেন আমাদের তৃতীয় নাম্বার কলামকে করব দ্বিতীয় নাম্বার রো দ্বারা এইটার, তাহলে মাইনাস সাইন সাইয়ের সাথে জিরো দিলে গুণ দিলে জিরো, মাঝখানে কস সাইয়ের সাথে সাইন থিটা গুণ দিলে হয়, দেখেন কস সাই সাইন থিটা, আবার এই জিরোর সাথে কস থিটা গুণ দিলে হয় কি জিরো, এই জন্য আর এটার সাথে প্লাস জিরো না লিখলেও চলে। এইবার আমাদের কি করতে হবে, লাস্টের সারিটা দিয়ে আবার পর তিনটা কলামকেই গুণ, তাহলে দেখেন এইটা জিরো দ্বারা গুণ করলে জিরো, এই জিরো দ্বারা গুণ করলে জিরো, ওয়ান দ্বারা এইটা গুণ করলে হয় সাইন থিটা সাইন সাই, সাইন থিটা সাইন সাই। ওকে, এইটা দিয়ে দেখেন, তাহলে এইটা দা আবার এটাকে গুণ করলে হয় জিরো, এটাতে এটা গুণ করলে হয় জিরো, এটা দা ওয়ান গুণ করলে হয় মাইনাস, এই মানটা এই যে মাইনাস সেম মানটা থাকতেছে। আবার এই জিরো দ্বারা জিরো গুণ করলে জিরো, এই জিরো দ্বারা এটা গুণ করলে জিরো, ওয়ান দ্বারা কস থিটা গুণ করলে এই যে কস থিটা। ঠিক আছে, তাহলে এই যে লাস্টে যে ম্যাট্রিক্সটা পেলাম, এখানে আমার খাতায় জায়গা হয় না দেখে আমি নিচে লিখছি, আপনারা একটু চাইলে আর একটু চাপায় লেখা একসাথে করে নিতে পারেন। আর এই যে আমরা যেটা পেলাম, এইটাই হলো আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স, অর্থাৎ অয়েলার কোণ ব্যবহার করে আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্সের রাশিমালা ছিল এইটাই। ওকে, তো প্রশ্নটা আসলে সত্যি বলতে এই চতুর্থ অধ্যায়টা আসলে একটু জটিল টাইপেরই। হ্যাঁ, তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা আমার নোট থেকে আমি দেখাই দিলাম। আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পারছেন। এখানে আপনারা কি করবেন, একটা কাজ করতে পারেন, আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এটা খাতায় নোট করে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।